আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। কালকে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন, অ্যান্তনিও গুতেরেসের জায়গায় কে বসবেন? বাংলাদেশের প্রতিনিধি নাকি সাইপ্রাসের প্রতিনিধি? এ নিয়ে ভোটাভুটি। আজকে আমাদের যখন মাঝরাত হবে, ভোর রাত, তখন এই ভোটাভুটি ওয়াশিংটন ডিসিতে এই ভোটাভুটি হবে। এখন এই ভোটাভুটিতে এ করার জন্য, লড়াই করার জন্য বাংলাদেশে খলিলুর রহমান দারুণ দৌড়দৌড়ি করছেন, কিন্তু তার ভাগ্যে কি শেষ পর্যন্ত শিখে ছিড়বে? কারণ বাংলাদেশের পাশে কটা দেশ আছে আর ভারতের পাশে কটা দেশ আছে একবার দেখে নি। কারণ সাইপ্রাস হচ্ছে ভারতের বন্ধু, সাইপ্রাস আর আর্মেনিয়া, এই দুটো। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আমি ইতিহাসটা বলে দিই। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আজারবাইজান আবার তার্কির বন্ধু, যার জন্য ভারত সাইপ্রাসকে এবং আর্মেনিয়াকে প্রচুর S-400 দিয়ে রেখে দিয়েছে এবং প্রচুর অগ্নি মিসাইল দিয়ে রেখে দিয়েছে। শক্তি, অগ্নি, প্রেক্ষণ, নানান রকম পাল্লার মিসাইল দিয়ে রেখে দিয়েছে। এই যে সুদূর সাইপ্রাসে গিয়ে প্রায় এক সপ্তাহ এত ব্যস্ত মানুষ কাটিয়ে দিলেন, এর মধ্যে তিনি কি কি করেছেন আগে সেটা দেখে নি। ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত বিদেশ মন্ত্রীর সঙ্গে উনি ওখানে বৈঠক করেছেন, আপনারাও জানেন। আসলে গুটি চালাচালি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো মাদার অফ অল ট্রেড বলেই দিয়েছে, কিছু বাকি নেই, সবকিছু ভারতবর্ষের থেকে ওরা নেবে এবং ভারতবর্ষকে সমস্ত টেকনোলজি ওরা দেবে, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। এদিকে আছে ব্রিটেন ভারতের পক্ষে, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো, সে পাপুয়াগিরি থেকে ব্রাজিল পর্যন্ত ধরুন, সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ঘুরেছেন এবং এই কদিনের মধ্যে ছোট ছোট ট্যুর করে জয়শঙ্করজি ঘুরে কথাবার্তা বলে এসছেন এই সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে। এদিকে আপনি 6টা OIC কান্ট্রি দেখুন, তার মধ্যে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এই তিনটেই কিন্তু ভারতের পক্ষে। রইল গিয়ে বাহারিন টাহারিন যেগুলো রইল, সুদান ফুদান, এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু মুসলিম কান্ট্রি, সেগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। ফলে ভোটাভুটি যখন হবে, জয়শঙ্করজি যা গুটি সাজিয়েছেন, আজকে উনি রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলায় উনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, আজকে ভোরবেলা পৌঁছেও গিয়েছেন। ভোটাভুটি যখন হবে তখন কিন্তু বাংলাদেশে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা বেশ কঠিন। জিতবেন না এমন কথা কিন্তু আমি বলবো না, কারণ ভোটাভুটিতে শেষ দিকে নানান অঙ্ক কাজ করে। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতি মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ হয়, সম্পর্ক চেঞ্জ হয়। শেষ মুহূর্তে কি হবে তা বলা যদিও মুশকিল, কিন্তু ভারতের পক্ষে কিন্তু পাল্লা ভারী। আর ভারত চাইছে কেন সাইপ্রাসকে? যাতে বাংলাদেশকে বাগে আনা যায়। কারণ বাংলাদেশকে এমনি ভারত এখন আর সহ্য করতে পারে না, সোজা কথা সহ্যই করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের নাম নেন না পাকিস্তানের মতো, বলেন পড়শি দেশ, পাকিস্তানের মতো বলে পড়শি দেশ। এতটাই খেপিয়ে দিয়েছেন এই ইউনূস এবং তারেক রহমানের সরকার। তো যাই হোক, এই ভোটাভুটি যদি হয়, যদি বাংলাদেশ হারে, তাহলে বাংলাদেশের কিন্তু মুখ পুড়বে, খলিলুরের মুখ পুড়বে এবং বাংলাদেশেরও মুখ পুড়বে। সেক্ষেত্রে সাইপ্রাস যদি জয়ী হয়, সাইপ্রাসের যদি প্রতিনিধি জয়ী হয়, তাহলে ভারতবর্ষের খুঁটি
আরো জোরালো হবে। বাকি রইল আমাদের আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের এখন যা অবস্থা, তিনি কোন দিকে যাবেন, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। আমি এক সময় বলেছিলাম তার স্মৃতি ধ্বংস হয়েছে, তিনি এখন আর কিছু মনে রাখতে পারেন না। আমাদের খবরের কাগজে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, কারণ এর দ্বিতীয় ভাগে আমি আসবো একটা প্রশ্ন নিয়ে, যেটা বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মানুষই উত্তর দেবেন যদি উত্তর তাদের জানা থাকে। আমি সেটাই আসছি এর পরেরটায়। আমাদের কাগজে একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা হচ্ছে এলভিসের থেকেও বেশি জনপ্রিয় আমি, ডোনাল্ড ট্রাম্প বলছেন। ওনার যে মাথা খারাপ হয়ে গেছে তা তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে না, তাই ঘুরিয়ে লিখেছে। কি লিখেছে? রক গানের রাজার থেকেও তার জনপ্রিয়তা অনেক বেশি দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু যে আস্ফালন শুনি অনেকেরই প্রশ্ন, ৮০ ছুঁই আমেরিকান প্রেসিডেন্ট কি সত্যি আক্রান্ত হয়েছেন বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশতায়? যেটা আমি বারবার উল্লেখ করি যে ওনার স্মৃতিভ্রংশ হয়েছে। উনি রাত্রিরে কি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে থাকে না, তিনি একটা করে টুইট করে দেন। সেটাই প্রশ্ন উঠেছে। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিডম 250 কনসার্ট সিরিজ থেকে কয়েকজন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন এই অনুষ্ঠানটি যে বিশেষ দলে মানে রিপাবলিকান পার্টির ছত্রছায়ায়, তারা প্রথমে জানতে পারেননি, তাই তাদের এই সিদ্ধান্ত। এই কথা শুনে ক্ষেপে গিয়ে তাদেরকে তৃতীয় শ্রেণীর শিল্পী বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রয়োজনে শিল্পীর জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন, কারণ তিনি একজন তারকা। তিনি রক তারকার এলভিস প্রেসলির সোনালী সময়ের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবেন। নিজের সম্পর্কে যদি তার মূল্যায়ন হয়, তার ওষুধ কি বলছে? তার ওষুধ বলছে এইখানে, ট্রাম্প সুস্থই, তবে কমাতে হবে ওজন। দাবি করছে ট্রাম্প সুস্থই, কিন্তু ওজন কমাতে হবে। তার মানে তার স্মৃতিভ্রংশ হয়নি, সেটা মানে স্বীকার করছে না, কিন্তু তার স্থূলতা হয়েছে। স্থূলতা কমালে কি স্মৃতি ফিরে আছে? সারা পৃথিবীকে বোকা বানানোর চেষ্টা। ওই কারণে বললাম যে ট্রাম্প কি করবে সে তো ট্রাম্প জানেন। ট্রাম্পের ব্যাপারে তো কোনো কথাবার্তা বলা যায় না, ফলে ট্রাম্পকে বাদ দিয়েই এই ইকুয়েশনটা করা হয়েছে। এবার আসি আমার দ্বিতীয় ভাগের একটা প্রশ্ন। দ্বিতীয় ভাগের প্রশ্ন হচ্ছে এইটা, যে আপনাদের মুক্তিযুদ্ধ যখন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন তো স্যারেন্ডার একটা হয়েছিল। অ্যাকসেশন অফ স্যারেন্ডারে কি লেখা আছে আপনারা দেখুন। আমি দিয়ে দিচ্ছি, আপনারা এ করে পজ করে বড় করে দেখে নেবেন। পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রি টু সারেন্ডার অল পাকিস্তানি armed forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of Indian and Bangladesh Forces in Eastern Theater. This surrender includes all Pakistani, অনেক পুরনো লেখা তো ঝাপসা হয়ে গেছে, includes all Pakistan land, air and naval forces, as also as paramilitary forces and civil armed forces. These forces will be lay down their arms and surrender to the places where they are currently located to the nearest located troop under the command of Lieutenant General Jagdish Singh Arora. এইখানে কিন্তু পরিষ্কার লেখা হচ্ছে, আপনারা দেখুন, যে Eastern Command agree to surrender all Pakistan forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Commanding Officer in Chief in India and Bangladesh forces in the Eastern Theater. তার মানে বাংলাদেশ ফোর্সের কাছে এবং ভারতীয় বাহিনীর কাছে
আত্মসমর্পণ করেছে। তারপরে আত্মসমর্পণের সমস্ত এগুলো দেওয়া আছে, ইস্টার্ন কমান্ড শ্যাল বিকাম আন্ডার সারেন্ডার অফ হ্যান ত্যান, এই সমস্ত পড়ে নেবেন আপনারা। আমি মূল অংশটুকু পড়লাম। এই অংশটাতে যে লেখা রয়েছে যে স্যারেন্ডার করলো মানে মুক্তিযোদ্ধাদের কাছে এবং ভারতীয় সেনাদের কাছে। কোথাও কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেখা নেই। অথচ তার আগে ত্রিপুরাতে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছিল তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে। তাহলে তিনি সই করলেন না কেন? তাহলে সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ লেখা উচিত ছিল। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এই যে দলিলটা, এই দলিলটা কার কাছে? এই যে ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার, এই দলিল কার কাছে? 71 সালে ডিসেম্বরের পর ফেব্রুয়ারির মধ্যে মুজিবের অনুরোধে সমস্ত ভারতীয় সেনা ফিরে আসে। শেখ মুজিব দুটি প্রস্তাব রেখেছিলেন, অনুরোধ করেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে। একটা হচ্ছে 3 দিনের মধ্যে সমস্ত সৈন্যকে আপনি ফিরিয়ে দিন, আমাদের এলাকাটা ফাঁকা করে দিন। আর 2 নম্বর হচ্ছে ওই অ্যাক্সেসর অফ স্যারেন্ডার, তার কপিটা আমাদেরকে দিন, বাংলাদেশকে দিন। ইন্দিরা গান্ধী প্রথমটা রাজি হলো, দ্বিতীয়টাতে আমাদের ফিল্ড মার্শাল জেনারেল মানেক শ তিনি রাজি হননি। তিনি বলেছিলেন তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে। আমাদের 4,668 জন সৈনিক মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। এই স্যারেন্ডার যে পত্রটা আছে, অ্যাক্সেসর অফ স্যারেন্ডার, এই অ্যাক্সেসর অফ স্যারেন্ডার আমাদের মহাপেজখানায় থাকবে। এটা বাংলাদেশের হাতে কখনোই যাবে না, কারণ এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে কোনো উল্লেখ নেই। একটা বিচ্ছিন্ন গোষ্ঠীকে, যদিও তারা মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছিল, কিন্তু কার হাতে দেব? যেখানে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি, কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি, কার হাতে দেব? তাছাড়া এটা ভারতের দলিল, ভারতের কাছেই থাকবে। আজ পর্যন্ত এই দলিল ভারতবর্ষের মহাপেজখানায় রাখা আছে। আবার আমার প্রশ্ন হলো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশবাসীর কাছে, যে আপনারা এই যে সার্বভৌম দেশ করে আপনারা চিৎকার চেঁচামেচি করেন দিন রাত, দলিল তো মহাজনের কাছে জমা। আপনার দেশের যে দলিল সে তো মহাজনের কাছে জমা আছে। যদিও ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ দখল করতে যাবে না বা দাবি করতে যাবে না, কিন্তু এত বছর হয়ে গেল আপনাদের সরকারের পক্ষ থেকে এত সরকার এসছে, কত সরকার পরিবর্তন হয়েছে, কেউ একজনও কিন্তু এইটা নিয়ে, অ্যাক্সেসর অফ স্যারেন্ডার পেপারসটা নিয়ে, দলিলটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম কথা বলেননি। তাদের প্রয়োজনই বোধ হয়নি। আজকে ভারতবর্ষ যদি মনে করে কালকেই বাংলাদেশ দাবি করব, তার সপক্ষ হচ্ছে এই যুক্তি, কেউ আর মানা করতে পারবে না। যদিও করবে না, মানা করতে পারবে না। সুতরাং আপনারা যে এই লাফালাফি করেন না, এই লাফালাফি করার আগে নিজেদের ইতিহাসটা ভালো করে ঘাঁটবেন। ইতিহাসটাই তো আপনাদের ভুলভাল পড়ানো হয়েছে। আপনারা নিজেরা কজন খবর রাখতেন যে স্যারেন্ডারের কাগজ আপনাদের কাছে নেই? সেটা ভারতবর্ষের মহাপেজখানায় সযত্নে রক্ষিত আছে। আপনারা কেউ সে খবর রাখেন না। ভারতবর্ষের কাছে সযত্নে রাখা আছে, আর ভারতবর্ষ কোনোদিন সেটা দেবেও না। এই প্রশ্নের উত্তরটা আমায় যদি কমেন্টে আপনারা দিতে পারেন এবং সদুত্তর যদি দিতে পারেন, আমি আবার যখন লাইভে আসবো তখন আপনারা যদি আমায় প্রশ্ন করেন এবং উত্তর দিতে পারেন, আমি খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা। এর মধ্যে দেশব্যাপী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে এসব মিছিলের পহর। দীর্ঘ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে 1 জুন দিনে দুপুরে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিওসির মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল আকস্মিক শোডাউন পুলিশ থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলে বেশ চিন্তার উদ্রেক করেছে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা। এসব নিয়ে চিন্তা রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমগুলোর লাইভ সম্প্রচারের ভিডিও প্রশাসনের শীর্ষ মহলকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ঘটনাস্থলে তড়িৎ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের হিসাব মতে 1 জুন একদিনে দেশের কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 9টি কর্মসূচি পালন করেছে। দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও অঙ্গ সংগঠনগুলোর এমন তৎপরতায় জরুরি বৈঠকও হয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত 1 মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। বিষয়টি ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে প্রশাসনকে। পুলিশের প্রশ্ন, এমন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে দলটিকে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে খুলেছে দেশের সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে যখন একটি মৃদু আমেজ ও ধীর গতির কর্মচাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে এক আকস্মিক ঝাঁকুনি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক রাজপথের তৎপরতা। রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। ইউনূসের আমলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতা কর্মীরা আকস্মিক মিছিল করত। বিএনপি ক্ষমতায় আসার পরও বহু জায়গায় মিছিল করেছে, কিন্তু 1 জুন বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের 2টি আকস্মিক শোডাউন আগের কর্মকাণ্ডগুলোকে একদমই ছাড়িয়ে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের জিওসি মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সকালে সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিএসসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। চট্টগ্রামের আনোয়ারায় এই দিন আরো একটি মিছিল হয়েছে। সেখানে ছাত্রলীগের উদ্যোগে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক, নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে বেশ আলোচনা হচ্ছে। একই দিন মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ফরিদপুর, রংপুর ও লক্ষ্মীপুরে মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 1 জুন সকালে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তবে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানার সহ 2 ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়। একইভাবে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রংপুর মহানগরীতে।
ভিডিওতে দেখা যায় রংপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল লেখা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ভিডিওটি নগরের পশ্চিম বাবুখা নজরুল পাঠাগারের সামনে আরেক রোড এলাকায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো 24 মধ্য জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই বাইরে আছে ছাত্রলীগ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির নেতাকর্মীরা 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। সেটি আবার একেবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে। গত ডাকসু নির্বাচনের পর থেকেই ভবনটি একরকম ছাত্র শিবিরের দখলই আছে। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয়েছে। 1 জুন সকাল 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ছাত্রলীগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার ফাঁসির দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন এবং শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। সংগঠনটির উত্থাপিত 6 দফা দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে সোনান অ্যারেস্ট দেখানো বন্ধ করা। এছাড়া নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেছেন, কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে। দিনব্যাপী দেশের নানা স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগের এসব কর্মসূচির খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা হচ্ছিল। এর মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর খবর আসে। সোমবার বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। 1970 সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে 1973 থেকে 2024 সাল পর্যন্ত সব মিলিয়ে তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 33 মাস এবং তারপর অনেকবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 69 গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। স্লোগান বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, একদিনে দেশের এতগুলো জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় বড় শোডাউন বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম হয়েছে। বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। পুলিশের একটি গোয়েন্দা উইং এর মতে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে দেশে কাজ করছে, পুলিশ সেটার নাম দিয়েছে অপারেশন চক্রবাল। কিন্তু এতদিন যেসব মিছিল হতো সেগুলোতে জনসমাগম এতটা ছিল না। কিন্তু 1 জুন প্রথমে চট্টগ্রাম শহরে, পরে ঢাকার ধানমন্ডিতে এত বেশি লোক সমাগম হয়েছে যেটি পুলিশকে নতুন করে ভাবাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 24 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত নগরের জিওসি মোড়, 16 শহর, সিআরবি, মেহেদীবাগ, খুলশী ও কোতোয়ালি সহ বিভিন্ন এলাকায় অন্তত 10টি ঝটিকা মিছিল হয়েছে। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সেসব মিছিলে স্থানীয় বা আশপাশের লোকজন তাদের সাহায্য করতেও দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ এসব মিছিলের পেছনে ধাওয়া দিলে তখন সিএনজি ও অটোরিকশাওয়ালারা দ্রুত পালাতে মিছিলকারীদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর এই মিছিলের ঘটনাগুলো বাড়ছে যখন অতি সম্প্রতি ভারতের দিল্লিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দলের নেতা কর্মীদের দেশে ফেরার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার রায় হওয়ার পরও তিনি যে কোনো উপায়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্ধেক জেলা ও উপজেলায় ছাত্রলীগ এবং যুবলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা প্রায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। ফলে স্থানীয়ভাবে ব্যাপক ধরপাকড়ের পরও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাগে আনতে পারছে না পুলিশ। চট্টগ্রামের মতো বড় ধরনের শোডাউন আরো একটি মেট্রোপলিটন ও জেলা শহরে হওয়ার আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনটিতে। পুলিশ কর্মকর্তারা মনে করেন এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বর্তমান সরকারের 100 দিনে খুনের ঘটনা বাড়ছে। 1 জুন দিবাগত রাতে মোহাম্মদপুরের ছিনতাই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাত্রলীগের শোডাউন ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানই ভালো মনে করেন পুলিশ